শুনছেন অজানা সত্যের 133 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকে বুধবার, ঘড়িতে বাজে রাত 10টা। আজকের এই এপিসোডে আপনারা শুনতে চলেছেন 3টি সত্যি ঘটে যাওয়া প্যারানর্মাল ঘটনা, যেই ঘটনাগুলোর কোনো রকম ব্যাখ্যা আপনারা খুঁজে পাবেন না। আজকের যে প্রথম ঘটনাটি বিষয়ে আমি কথা বলবো, সেই ঘটনাটি মন্দিরের সামনে ঘুরে বেড়ানো দুটো স্বর্ণের পুতুলকে নিয়ে। সেই স্বর্ণের পুতুলগুলো মন্দিরের সামনে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে কি হলো সমস্তটাই একটা সাসপেন্স। আপনারা অবশ্যই ঘটনাটা শুনবেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি একটি মৃত ব্যক্তির আত্মার পুনরায় ফিরে আসার ঘটনা। এর সঙ্গে যে তৃতীয় ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি কবরস্থানকে কেন্দ্র করে। সেই কবরস্থানে কিছু অগ্নিশিখা দেখা গেছে এবং সেখানকার তত্ত্বাবধায়ককে সেই অগ্নিশিখা তাড়া করেছিল। এছাড়াও আরও অনেক রকমের ঘটনা সেই কবরস্থানকে কেন্দ্র করে ঘটেছে। তো কী ঘটেছে, কেন ঘটেছে, সমস্তটাই আজকের এই ঘটনায় জানতে পারবেন। কাজেই সকলকেই বলবো আজকের এই এপিসোডটিকে একদম শেষ অবধি শুনতে। আশা করছি আজকের এপিসোড ভালো লাগবে। সকলে এতক্ষণে হয়তো লাইক করে দিয়েছেন, কমেন্ট করে দিয়েছেন কে কোথা থেকে শুনছেন। এছাড়াও যারা আমাদের এই অজানা সত্য চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দেবেন। এবং আজকের এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন আমিনুল ইসলাম। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম দাদা, আমি আমিনুল ইসলাম, টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ। ঘটনাটি ঘটে 2009 সালের দিকে। ঘটনাটা ঘটে আমার নানার বাড়ির এলাকায়। আমার নানার বাড়ি টাঙ্গাইল জেলার কোনো একটা গ্রামে। ঘটনাটা আমার মামার মুখ থেকে শোনা। ঘটনাটা ঘটে আমার নানার চাচাতো ভাইয়ের সাথে। আমার নানার চাচাতো ভাইয়ের নাম ছিল চুন্নু মিয়া। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। সারাদিন মানুষের বাড়িতে কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরতেন। রোজকারের মতো উনি একই গ্রামের কোনো একটি বাড়িতে সারাদিন কাজ করেন। তো রাতে খাওয়া দাওয়া করে তিনি বাড়ি ফিরছিলেন। উনি যেই রাস্তা দিয়ে ফিরছিলেন তার একটু বিবরণ দিয়ে দিই। গ্রামটি এখনও অনেক হিন্দু অধ্যুষিত গ্রাম। গ্রামটি এখনও জঙ্গলে পরিপূর্ণ। ওই গ্রামের রাস্তাঘাট তখন একদম মাটির রাস্তা ছিল। রাস্তার একপাশে ছিল পুরনো একটি মন্দির। মন্দিরের খানিকটা সামনে ছিল পুরনো একটা কবরস্থান। আর পাশ দিয়ে বয়ে গেছে অনেক পুরনো একটি খাল, এবং সেই খালের পাশেই জঙ্গল। রাতের বেলা ওই রাস্তা দিয়ে আসার সময় অনেকেই ভয় পেতেন। মন্দিরটি হিন্দু নাপিত পরিবারের ছিল। ঘটনার রাতে চুন্নু মিয়া যখন কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন, তখন এশার ওয়াক্ত পার হয়ে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হাতে পাটকাঠির একটি মশাল নিয়ে তিনি হাঁটছিলেন। তিনি কবরস্থান পার হয়ে যখন মন্দিরের কাছে আসেন, তিনি হঠাৎ কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। শব্দটা মন্দিরের দিক থেকে আসছে। তিনি পেছন ফিরে মন্দিরের দিকে যেই তাকান, ওনার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। উনি খুব অদ্ভুত একটা বিষয় দেখতে পান। উনি দেখেন মন্দিরের বাইরে, অর্থাৎ আরতি দেওয়ার যেই জায়গা, সেই জায়গাটিতে একটি স্বর্ণের পুতুল হাঁটছে। উনি সেটিকে দেখে লোভে পড়ে যান।
সাত-পাঁচ না ভেবে স্বর্ণের ওই পুতুলটি ধরতে যান এবং একটা পর্যায়ে দৌড়ে ধরেও ফেললেন। তখনও ওনার হাতে ওই মশালটি ছিল। স্বর্ণের পুতুলটি নিয়ে পিছনে ফিরে আসার সময় দেখেন আগেরটার মতো একই আকৃতির আরও একটি স্বর্ণের পুতুল খানিকটা দূরে হাঁটছে। তো উনি হাতের মশালটি রেখে প্রথম পুতুলটাকে হাতের বগলের নিচে রেখে ওই দ্বিতীয় পুতুলটাকে যেই না ধরতে গেছেন, তখনই ঘটে এক ভয়ানক ঘটনা। প্রথম পুতুলটি তখন বগলের থেকে লাফ দিয়ে বের হয়ে যায়। তখন প্রথম এবং দ্বিতীয় দুই পুতুলই দুটি বিশাল ভয়ানক আকৃতির প্রায় 8 থেকে 10 ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে যায় এবং ওনার ওপরে হামলা চালায়। চুন্নু মিয়ার অবস্থা খারাপ। আর ওই যে মন্দিরের পাশেই রাস্তার ধারে যে খালটি রয়েছে, ওইখানে নিয়ে চুন্নু মিয়াকে চোবাতে থাকে। তো ওনার চিৎকারে মন্দিরের একটু দূরে অবস্থিত নাপিত বাড়ির লোকজন শুনতে পেয়ে যান। ওনারা হ্যারিকেন নিয়ে এসে দেখেন ওনার অবস্থা শোচনীয়। মুমূর্ষ অবস্থায় ওনাকে উদ্ধার করে রাতেই ওনার পরিবারকে খবর দেন তারা। রাত্রিবেলাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উনি দীর্ঘদিন প্রায় 2 মাস ভর্তি ছিলেন। তারপর উনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে বিস্তারিত ঘটনা বলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি তার কয়েক মাস পরেই মারা যান। তার মারা যাওয়ার পেছনে এই ঘটনাই দায়ী বলে অনেকে মনে করেন। আজ এই পর্যন্তই দাদা। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। পরবর্তীতে আমার চাচির সাথে ঘটে যাওয়া আরও একটি ভয়ানক ঘটনা আপনাকে লিখব। ঘটনাটি সত্যি কি মিথ্যে এই তর্কে আমি যাব না, তবে ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ঘটনা বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই ধরনের ঘটনা আমাদের অজানা সত্যে প্রথমবার শোনানো হলো। এরকম পুতুল নিয়ে ঘটনা আমাদের অজানা সত্যে এর আগে কখনো শোনানো হয়নি। এই ঘটনায় যে দুটি স্বর্ণের পুতুলের কথা উল্লেখ করা হয়েছে, সেই দুটি পুতুল আসলে কি? আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানান। এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে সকলকে মনে করিয়ে দিই, আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান, তার জন্য আপনারা আমাকে মেইল করুন অজানাসত্য15@gmail.com। এই মেইল অ্যাড্রেসে ঘটনা লিখে পাঠিয়ে দেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক প্রোফাইল রয়েছে অজানা সত্য নামে। সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং মেসেজের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন। ডেসক্রিপশন বক্সটি ওপেন করলেই একদম প্রথমেই ঘটনা পাঠানোর এবং আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকম পদ্ধতি পেয়ে যাবেন। তাই অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। চলে যাচ্ছে আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন সুশোভন বিশ্বাস। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি সুশোভন বাংলাদেশের কোনো একটি জায়গা থেকে বলছি। আমি তোমার অজানা সত্যের একজন নতুন শ্রোতা এবং তোমার গলায় ঘটনা শুনতে আমার ভীষণ ভালো লাগে, ভয়ও পাই। আমি আমার অনেক বন্ধুদের তোমার চ্যানেল সম্বন্ধে বলেছি, তারাও অনেক ভালো বলেছে। তাদের মধ্যে থেকে একজন বন্ধু আমাকে একটি ঘটনা বলেছে এবং সে চেয়েছে এই ঘটনাটি যেন তোমার অজানা সত্যে শোনানো হয়। সে যেরকমভাবে আমাকে শুনিয়েছিল আমি তোমাকে সেরকম করে লিখে পাঠালাম।
আশায় রইলাম ঘটনাটা তোমার গলায় শোনবার জন্য। তো আমার বন্ধুর ভাষ্য মতে আমার আগে বাড়ি ছিল কালনায়। আমার বাবা একজন সাধারণ ব্যবসাদারের কাজ করতেন। সেখানে আমাদের নিজস্ব বাড়ি ছিল। বাড়িতে আমি, বাবা, মা এবং আমার পিসিমণি থাকতেন। দাদু দিদার বাড়ি বাংলাদেশে। তাদের অনেক বয়স হয়ে গেছিল, তবে তাদেরকে দেখার জন্য আমার বাবার ভাই অর্থাৎ আমার কাকা ছিল। তো সাধারণভাবেই বাকি মানুষদের মতো নিশ্চিন্তে আমরা আমাদের নিজেদের দিন কাটাচ্ছিলাম। এমন একদিন আমার বাবা খবর পান আমার দাদু নাকি হঠাৎ মারা গেছেন। এই কথা শুনে আমার বাবা এবং আমাদের বাড়ির সবাই আমরা খুব কষ্ট পেয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত আমরা কেউ যেতে পারিনি একটি বিশেষ কারণের জন্য। সেটা এখানে উল্লেখ করতে আমি চাই না। আমার দাদু আমার বাবাকে খুবই ভালোবাসতেন, তবে মৃত্যুর আগে বাবা তার সামনে হাজির হতে পারলেন না। কাজকর্ম শেষ হলে আমার বাবা বাংলাদেশ যান, আমাদের সবাইকে নিয়ে যান একসঙ্গে, এবং তিনি ঠিক করেন সেখানে কয়েকদিন থাকবেন এবং বাৎসরিকের সমস্ত রকম কাজ তিনি নিজের হাতে করবেন। তো আমরা বাংলাদেশ গেলাম। দাদুর ছবি দেখে বাবার চোখে জল চলে আসে। সেই দিন রেস্ট নিয়ে পরের দিন থেকে শুরু হয় কাজকর্ম। সারাদিনটা ভালোভাবেই কাটছিল। যখন রাত হলো, আমি, মা, বাবা একসঙ্গে শুয়েছিলাম এবং পিসিমণি অন্য ঘরে শুয়েছিলেন। রাত তখন কটা বাজে আমার ঠিক মনে নেই। আমি দেখি বাবা হঠাৎ পাশ থেকে উঠে চলে গেল। ভাবলাম বাথরুমে গেছে হয়তো। আমি তারপর ঘুমিয়ে পড়ি। সকালবেলা মায়ের চিৎকারের শব্দে আমার ঘুম ভাঙে। সবাই তাড়াতাড়ি উঠে আসে এবং বাথরুমে গিয়ে দেখে বাবা বাথরুমে চোখ উল্টে পড়ে রয়েছে। আমি নিজে গিয়ে সেই দৃশ্য দেখি। ভয়ে আমার হাত পা কাঁপছে। বাবাকে তুলে খাটে শোয়ানো হয়, জলের ঝাপটা দেওয়া হয় এবং বাবার জ্ঞান ফেরে। বাবার জ্ঞান ফেরার পর বাবাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি বাথরুমে পড়ে গেলেন কিভাবে, বাবা বলেন তার কিছু মনে নেই। এরপরের রাতেই ঘটে এক অস্বাভাবিক ঘটনা। এই ঘটনাটা বাবার সঙ্গে ঘটার পর আমরা বাবার মুখ থেকে শুনেছিলাম এবং শোনবার পর আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছিল। বাবার ভাষ্য মতে বলছি, রাতে যখন ঘুমালাম আমি স্বপ্নে দেখছি দাদু আমাকে মারছেন আর বলছেন, আমাকে দেখতে এলি না কেন? কেন এলি না আমাকে দেখতে? এই স্বপ্ন দেখতে দেখতে যখন আমার বাবা চোখ খোলেন, তিনি দেখেন দাদু পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তার দিকে একইভাবে তাকিয়ে রয়েছে। বাবা কথা বলতে পারছে না, বাবা হাত পা নাড়াতেও পারছে না। সেই ক্ষমতা বাবার আর নেই। হঠাৎ দাদুর মুখে তাকিয়ে বাবা দেখতে পান দাদু এক অদ্ভুত মুখভঙ্গি করে রয়েছে। তাকে দেখে মনে হচ্ছে তিনি ভীষণ পরিমাণে রেগে গেছেন। বাবার দম বন্ধ হয়ে আসছে এবং এমন সময় বাবা জ্ঞান হারিয়েছে। যখন বাবার আবার জ্ঞান ফেরে, বাবা আমাদেরকে সব ঘটনা খুলে বলেন এবং এটা শোনবার পর আমরা সকলের রীতিমতো ভয় পাই। এরপরে দাদুর বাৎসরিক হয় এবং ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তার পরের রাতে বাবা যখন ঘুমান, বাবা নিশ্চিন্তের ঘুম দিয়েছিলেন। বাবার সঙ্গে আর কিছু হয়নি। দাদা, এটাই ছিল ঘটনা। জানি না তার বাবা কথাটি সত্যি বলেছেন নাকি মিথ্যে, তবে এই ঘটনাটা যখন আমরা বন্ধুরা শুনেছিলাম আমাদেরই অনেক ভয় লেগে গেছিল, কারণ আমরা সরাসরি আমার বন্ধুর মুখ থেকে শুনেছি। আশা করছি দাদা ঘটনাটা ভালো লাগবে শ্রোতাদের। কমেন্ট করে একবার জানাতে বলো।
আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের অজানা সত্য দিন দিন যত এগোচ্ছে আমরা আরও নতুন নতুন এবং অনেক ইউনিক ঘটনার সম্মুখীন হচ্ছি এবং শুনতে পাচ্ছি এবং সকলকে আমি শোনাতে পারছি। আমি শ্রোতাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং যারা আমাকে রীতিমতো ঘটনা পাঠান তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এইভাবে ঘটনা পাঠিয়ে আমাদের অজানা সত্য পরিবারের সকল সদস্যদেরকে মুগ্ধ করবার জন্য। আশা করছি দ্বিতীয় ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। অবশ্যই কে কোথা থেকে শুনছেন এটিও লিখে জানাবেন। বেশি কথা বাড়াবো না, যেহেতু আজকের এপিসোডে 3টি ঘটনা রয়েছে। সরাসরি চলে যাব আজকের এপিসোডের তৃতীয় ঘটনায়, অর্থাৎ আজকের এপিসোডের অন্তিম ঘটনায়। শুরু হচ্ছে তৃতীয় ঘটনা। ঘটনাটা যিনি লিখেছেন তিনি তার নামটি জানাননি, তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমার এক ডাক্তার দাদার কাছ থেকে শোনা এই ঘটনাটা। দাদা তার শিক্ষকের কাছ থেকে শুনেছে ঘটনাটা শিক্ষকের সঙ্গেই ঘটেছে। তো আমি শিক্ষকের ভাষ্য মতে ঘটনাটা তোমাকে শোনাই। 1953 সালের কথা। আমি তখন MBBS দ্বিতীয় বর্ষের ছাত্র। অ্যানাটমি বিষয়ে পড়াশুনোর জন্য আমাদের একটি কঙ্কালের প্রয়োজন ছিল। কলেজ ছিল নতুন, কঙ্কালের সংগ্রহ ছিল খুবই কম। আমার কয়েক বন্ধু সহ নিশোতার মেডিকেল কলেজ সংলগ্ন কবরস্থানে গেলাম। সেই কবরস্থানকে বলা হতো কিল্লাওয়ালা কবরস্থান। কবরস্থানের তত্ত্বাবধায়ককে একটি কঙ্কাল দেওয়ার অনুরোধ করা হলো, কিন্তু কবরস্থান কর্তৃপক্ষ কিছুতেই রাজি হলো না। অনেক অনুরোধের পর কিছু টাকার বিনিময়ে একটি কঙ্কাল আমাদেরকে তারা দিতে রাজি হলো। রাত্রিবেলা আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে একটি কঙ্কাল দেওয়া হলো। তারপরে বেশ কিছুদিন তত্ত্বাবধায়ক এভাবে কয়েকটি কঙ্কাল বিক্রি করলো আমাদের কাছে। কিছুদিন পর আমার একটি কঙ্কালের প্রয়োজন দেখা দিল। আমি কবরের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বললাম। সে মসজিদে বসেছিল। আমি অনেক অনুরোধ করলাম, কিন্তু সে আমাকে কঙ্কাল দিতে অস্বীকার করল। তার অস্বীকৃতির কারণ জিজ্ঞাসা করায় সে জানালো, কঙ্কাল তোলার জন্য কিছুদিন আগে আমি একটি কবর খুঁড়েছিলাম। সেই কবর থেকে একটি অগ্নিশিখা আমাকে তাড়া করে। আমি প্রাণপণে ছুটতে লাগলাম, কিন্তু সেই অগ্নিশিখা আমাকে তাড়া করেছিল। ভয়ে আমি মসজিদে এসে প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার পরই সেই অগ্নিশিখা ফিরে গেল। আমি তওবা করেছি, আর কোনো কবর থেকে কঙ্কাল চুরি করার চেষ্টাও করব না কোনোদিনও। আমি আরও কিছু জানতে চাইলে সে বলল, টাকার লোভে কঙ্কাল চুরির জন্য একবার একটি কবর খুঁড়ে দেখি। কবর অনেক প্রশস্ত, কবর থেকে সুগন্ধি বেরোচ্ছে। একজন বুজুর্গ ব্যক্তি কবরের ভেতরে বসে কুরআন তিলাওয়াত করছেন। এই দৃশ্য দেখার পর আমি কবরের মাটি চাপা দিয়ে আমি কবর থেকে সরে গেলাম। তারপর আমি ভেবেছিলাম টাকার জন্য কখনো আর কবর খুঁড়ব না এবং কঙ্কাল চুরি করব না। কিন্তু আপনারা আমাকে অনেক টাকা দিতে চেয়েছিলেন, তাই টাকার লোভে কঙ্কাল চুরি করেছিলাম। আমি আর কখনো কঙ্কাল চুরি করব না। কবর তত্ত্বাবধায়কের মুখে এই ঘটনা শোনার পর আমি আর ওখানে ঠিকভাবে দাঁড়াতে পারছিলাম না ভয়। তারপর আমি বাসায় চলে আসি। সেই দিন রাতে আমি অনেক অসুস্থ হই। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। আমি সকল শ্রোতাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান ঘটনাটি কেমন লেগেছে আপনাদের। প্রথমত কবর খুঁড়তে গিয়ে কিছু অগ্নিশিখা সেই তত্ত্বাবধায়ককে তাড়া করেছিল। দ্বিতীয়বার কবর খুঁড়তে গিয়ে তিনি দেখেছিলেন
কবরের নিচে একজন বুজুর্গ ব্যক্তি কোরআন পড়ছেন এবং সেখান দিয়ে সুগন্ধি বেরোচ্ছে। ঘটনাটি শুনতে অস্বাভাবিক লাগলেও ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার মতে এটি একটি সত্য ঘটনা। আপনাদের কি মনে হয় অবশ্যই লিখে কমেন্টে জানান। আপনাদের মতামত শুনবার জন্য আমি খুবই আগ্রহী, এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন স্বপ্না বোজাল, ইন্দ্রাণী দাস, স্নেহা দত্ত, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, ইভানা পারভিন, বিশাল নস্কর, কমেন্ট করেছেন রোহন গেমিং, পৃথা বিশ্বাস, অমিত ভট্টাচার্য, সৌত্রিক মুখার্জি, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, সৌমদীপ সরকার, কমেন্ট করেছেন পল্লবী চক্রবর্তী, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, কমেন্ট করেছেন বিদাস FF, গীতা গোস্বাম, মঞ্জু, কমেন্ট করেছেন বাপন কুমার, একে। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশনে প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে 134 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।